হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আজকে আমরা লাইফ সায়েন্সের কোষ চ্যাপ্টারটা পড়ব, যেটা ক্লাস 9-এর একটা চ্যাপ্টার। আর ফার্স্টে আমরা সবগুলো চ্যাপ্টার এভাবে পড়ব লাইফ সায়েন্সে, যে আমরা ফার্স্টে ডেসক্রিপটিভ হিসেবে পড়ব, দেন আমরা এমসিকিউ সলভ করব। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট রয়েছে যে কোষ কাকে বলে, কোষ কি? তো সজীব পর্দাবৃত প্রোটোপ্লাজম সমন্বিত যে ক্ষুদ্রতম অংশ, সব প্রজননশীল, আর যারা যে জিনিসটা হচ্ছে কি গঠনগত এবং কার্যগত একক রূপে কাজ করে, জীবনের প্রাথমিক গঠনগত এবং কার্যগত একক রূপে কাজ করে, তাকেই বলা হয় কোষ। তার মানে কি? তার মানে হলো যে দেখো, এটা একটা কোষের ছবি। এখানে কি রয়েছে? ভেতরে রয়েছে প্রোটোপ্লাজম, এবং ভেতরে যে সজীব অংশ, সম্পূর্ণ সজীব অংশ, তাকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম সমন্বিত এটা একটা ক্ষুদ্র অংশ, যেটা কি ক্ষুদ্রতম অংশ আমাদের শরীরের, যেখানে শুধু আমাদের না, প্ল্যান্ট হোক, অ্যানিম্যাল হোক, যে কোনো জীবের এমন অংশ যেটা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ এবং যেটা গঠনগত ও কার্যগত একক রূপে কাজ করে। অর্থাৎ কি, যে কোনো জীবদেহই, সেটা প্রত্যেকটা জীবদেহ মানে প্রাণী হোক বা উদ্ভিদ হোক, যে কোনো জীবদেহই কি হয়, একাধিক কোষ দ্বারা গঠিত হয়। মানে এক একটা ছোট ছোট কোষ নিয়ে নিয়ে এক একটা সম্পূর্ণ বডি তৈরি হয়। তাহলে বুঝতে পারছি যে প্রথমে শুরুটা একটা কোষ থেকেই হয়, তারপর আস্তে আস্তে কোষ বিভাজন হয়ে অনেক বড় একটা বডি তৈরি হয়, তাই তো? তাহলে কোষ নিয়েই একটা জীবদেহ তৈরি হয়। তাহলে জীবদেহের গঠনগত একক অবশ্যই বলতে পারি। আর কি, যে কোনো কোষের মধ্যে মানে প্রত্যেকটা কোষের মধ্যে কী হয়, শ্বসন, পুষ্টি, প্রোটিন সংশ্লেষ, বৃদ্ধি, এই কাজগুলি, মৌলিক জীবনের যে মৌলিক কাজগুলি রয়েছে সেইগুলি কোষের মধ্যে সম্পূর্ণ হয়। সরি, তাই একে জীবনের কার্যগত এবং গঠনগত একক বলা হয় ফাংশনাল ইউনিট, এবং গঠনগত একক এবং স্ট্রাকচারাল ইউনিট বলা হয় কাকে? কোষকে। এখন কোষের প্রকারভেদ, কোষ কি ধরনের হয়? আমরা ইউজুয়ালি কি পড়ি যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, এই দুটো টাইপের কোষ পড়ি, কিন্তু কোষ কিন্তু আসলে তিন ধরনের হয়, তিন প্রকারের হয়। একটা প্রোক্যারিওটিক কোষ কি, যেটার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাই তো? কোষের একটা ইম্পর্টেন্ট অংশ হলো কোষের ভেতরের নিউক্লিয়াস থাকে কোষের ভেতরে, আর বাকিটায় সাইটোপ্লাজম থাকে। তো যে ক্ষেত্রে কোষের মধ্যে হচ্ছে কি হয়, একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তার বদলে নিউক্লিয় বস্তু থাকে, যার একটা নাম আছে, আমরা পরে পড়ব। তো সেই ধরনের কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। তারা কারা? প্রো মানে হচ্ছে পুরনো। তারা কাদের মধ্যে দেখা যায়? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, এদের মধ্যে এদের যে কোষ, তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। এটা একটা প্রোক্যারিওটিক কোষের ছবি। নেক্সট, এটা এক প্রকার গেল। আরেক প্রকার কি? ইউক্যারিওটিক কোষ মানে যাদের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে? যাদের সুগঠিত একটা নিউক্লিয়াস রয়েছে কোষের মধ্যে, তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। যেমন উন্নত সকল উদ্ভিদ বা প্রাণীদেহের যে কোষ, সেটা ইউক্যারিওটিক কোষ হয়। আরেকটা টাইপ যেটা রয়েছে, সেটা মেসোক্যারিওটিক কোষ, ঠিক আছে? মেসোক্যারিওটিক কোষ, মেসো মানে মাঝখানে, মিডল, ঠিক আছে? তো মেসোক্যারিওটিক কোষ মানে যার মধ্যে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং উভয় কোষের বৈশিষ্ট্যই থাকবে, যার মধ্যে নিউক্লিয়াসও থাকবে, সুগঠিত নিউক্লিয়াস, এরকম প্রোক্যারিওটিকের মতো থাকবে, আর প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক দুটা কোষেরই বৈশিষ্ট্য থাকবে যার মধ্যে, তাকে বলা হবে মেসোক্যারিওটিক কোষ। যেমন এর এক্সাম্পলটা দেখে রাখো, যে পেরিডিনিয়াম আর জিমনোডিনিয়াম, এগুলো হচ্ছে এর এক্সাম্পল, যে মেসোক্যারিওটিক কোষের এক্সাম্পল। ওকে, তো প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে ডিটেলে পড়ি। প্রোক্যারিওটিক কোষ কি? প্রোক্যারিওটিক কোষ, এই যে একটু আগেই বললাম, প্রো মানে হলো আদি, আর ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস। এই কথাটা থেকে এসেছে। নিউক্লিয়াসের টাইপ অনুযায়ী ডিভাইড করা হয়, যে কেমন নিউক্লিয়াসের টাইপটা কেমন, তার বেসিসে কোষগুলো কেমন হয় সেটাকে ডিভাইড করা হয়। তাহলে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর প্রো মানে পুরনো, যাদের পুরনো টাইপের নিউক্লিয়াস থাকবে। অর্থাৎ কি, কেমন নিউক্লিয়াস? যেটা কখনোই আদর্শ নিউক্লিয়াস না, পুরনো টাইপের নিউক্লিয়াস। তার মানে কেমন? নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকবে না, নিউক্লিয় লাস থাকবে না, নিউক্লিয় জালিকা থাকবে না। তার মানে নিউক্লিয়াসটা একটা নিউক্লিয় বস্তু হিসেবে থাকবে, তাই তো? নিউক্লিয় বস্তু হিসেবে, এরকম
এরকম নিউক্লিয় বস্তু হিসেবে থাকবে। কোনো নিউক্লিয় পর্দা বা নিউক্লিওলাস বা নিউক্লিয় জালিকা এগুলো থাকবে না, এবং এদের পর্দা ঘেরা কোষ অঙ্গাণুও গঠিত হবে না আর ক্রোমোজোমও গঠিত হবে না। তাই এদেরকে প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলা হবে। এদের প্রোক্যারিওটিক কোষ বলা হবে। যেমন এক্সাম্পল কি, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, এরা হলো প্রোক্যারিওটিক কোষের এক্সাম্পল, যাদের আয়তন খুব ছোট হয়। এই কোষগুলোর আয়তন খুবই ছোট হয়। বুঝতে পারছি যে এগুলো ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এগুলো হয়, তাই এদের আয়তন 0.1 থেকে 0.2 মাইক্রোমিটার পর্যন্ত হয়। ওকে, নেক্সট, এদের কোষের আবরণটা কেমন থাকে প্রোক্যারিওটিক কোষের, এগুলো প্রোক্যারিওটিক কোষের আবরণটা কেমন থাকে? ব্যাকটেরিয়া বা সায়ানোব্যাকটেরিয়া, এদের কোষের বাইরে অবশ্যই কোষপ্রাচীর বর্তমান থাকবে, ঠিক আছে, ওদের কোষপ্রাচীর থাকবে। আর মাইকোপ্লাজমা যেটা আছে, মাইকোপ্লাজমা কিন্তু কোষপ্রাচীর থাকে না, কোষপ্রাচীর বিহীন হয়। আর ব্যাকটেরিয়া হোক বা সায়ানোব্যাকটেরিয়া হোক, এদের একটা ইম্পর্টেন্ট জিনিস কি, এদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান কি? এদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হলো পেপটিডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড। এই কথাটা ইম্পর্টেন্ট, যে এদের কোষপ্রাচীরের মুখ্য উপাদান হলো পেপটিডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড, এটা কোশ্চেনে আসে, ঠিক আছে। আর কোষ প্রাচীরের ভেতরে প্রোটোপ্লাজমের বাইরে অবশ্যই কোষ পর্দা থাকবে। কোষ পর্দাটা যে কোনো রকম কোষের মধ্যেই থাকবে, সেটা প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সবার মধ্যে কোষ পর্দা অবশ্যই বর্তমান, কিন্তু কোষ প্রাচীর সবার ক্ষেত্রে বর্তমান থাকে না, ঠিক আছে। তাহলে কোষ আবরণে পড়লাম যে কোষ প্রাচীর থাকবে, আর কোষ প্রাচীরের ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কোষ প্রাচীরের উপাদান হবে হলো মিউকোপেপটাইড বা পেপটিডোগ্লাইকেন। ওকে, আর কি থাকবে? এদের যে নিউক্লিয়াসটার কথা বলেছিলাম, যে এটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তো এদের নিউক্লিয়াসটা কেমন টাইপের হয়, যে পর্দা থাকে না বা নিউক্লিওলাস থাকে না, সুগঠিত হয় না। এদের নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়েড। এটাও ইম্পর্টেন্ট, যে নিউক্লিয়েড কি, তো এদের নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লিয়েড। সাইটোপ্লাজমে এদের হিস্টোন প্রোটিনবিহীন নগ্ন দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, ঠিক আছে, সেটাকেই বলা হয় হচ্ছে নিউক্লিয়েড। মানে এদের ক্ষেত্রে নিউক্লিয়াস তো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, বরং মাঝখানে ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ডই ডিএনএ, দ্বিতন্ত্রী ডিএনএ হচ্ছে মাঝখানে থাকে, ঠিক আছে, কোনো পর্দা থাকে না এদেরকে, এই জন্য নগ্ন ডিএনএ বলা হয়। যেহেতু কোনো পর্দা থাকে না, নগ্ন দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, এদেরকে নিউক্লিয়েড বলা হয়। বা আরেকটা নাম আছে যেটাকে বলা হয় জেনোফোর। এইগুলো ভালো করে দেখে রাখো, যেই জিনিসগুলো মার্ক করছি সেই জিনিসগুলো তোমরা খাতায় নোট করতে থাকো, তাহলে শর্ট কোশ্চেনের লিস্টটা হয়ে যাবে, তারপর এমসিকিউ করতে সুবিধা হবে। ওকে, তো নিউক্লিয়েড বা জেনোফোর বলে। আর কি থাকে? এদের যে কোষ অঙ্গাণুগুলো, কেমন ধরনের কোষ অঙ্গাণু থাকে প্রোক্যারিওটিক কোষের মধ্যে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই ধরনের উন্নত ধরনের কোষ অঙ্গাণু থাকে না, ঠিক আছে, পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। কিন্তু এদের কিন্তু রাইবোজোম থাকে, রাইবোজোম কিন্তু থাকে 70S প্রকৃতির, এটা মনে রাখবে, 70S প্রকৃতির রাইবোজোম থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে মেসোজোম কি? মেসোজোম, এখানে দেখো ছবিতে দেখা হয়েছে, মেসোজোম দেখানো হয়েছে এখানে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে কোষ পর্দা কি হয়, কোষের ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে মেসোজোম তৈরি করে, যেটা একটা কুণ্ডলীর মতো বা থলির মতো গঠন। এটা অ্যাকচুয়ালি কিচ্ছু না, এটা অ্যাকচুয়ালি কোষ পর্দাই, কিন্তু কোষ পর্দা কি হচ্ছে, ভেতরের দিকে দেখো ভাঁজ হয়ে গেছে, যে ভেতরের দিকে ভাঁজ হয়ে গেছে কোষ পর্দাটা। এই হলুদ রঙেরটা কোষ পর্দা, হলুদ লেয়ারটা কোষ পর্দা, এই কোষ পর্দাটা ভেতরের দিকে ভাঁজ হয়ে নিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করেছে, যাকে বলা হচ্ছে মেসোজোম। এটা খুব ইম্পর্টেন্ট, মেসোজোম, ঠিক আছে। এটা কিছু কিছু ব্যাকটেরিয়াতে দেখা যায়। এটা কেন তৈরি করে? তাহলে কেন করলো এটা? এটা করে যাতে শ্বসনের পরিমাণ বৃদ্ধি পায়। কারণ তাহলে দেখো, একটা জিনিস যখন এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে, তখন তার সারফেসটা, শ্বসন তলটা বেড়ে যাচ্ছে। এইটা যতটুকু আছে, এই লাইনটা, তার থেকে বেশি এই লাইনটায় অনেক বেশি সারফেস পাচ্ছে, মানে তলটা বেড়ে যাচ্ছে, শ্বসন তলটা বেড়ে যাচ্ছে। যেমন আমরা দেখি যে থালার থেকে বাষ্প বেশি বের হয়, তাই না? যে একটা গ্লাসে রাখার থেকে থালায় রাখলে জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, সেই রকমই যদি এদের তলটা বেড়ে যায়, তাই জন্য যাতে শ্বসনের পরিমাণ বাড়ে, সেই জন্য, তার মানে বেশি বেশি পরিমাণে এটিপি তৈরি হবে, তাই এই মেসোজোমটা তৈরি করা। এটা কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। আর কি, এদের ক্ষেত্রে ফ্লাজেলা ও পিলিও থাকে, সেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কিছু কিছু ব্যাকটেরিয়াতে বাইরে ফ্লাজেলা বা পিলি গমনাঙ্গ হিসেবে থাকে।
নেক্সট ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ মানে জানি ইউ মানে হচ্ছে আদর্শ, ইউ মানে আদর্শ, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক মানে এদের আদর্শ নিউক্লিয়াস থাকবে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয় পর্দা থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিয় জালিকা থাকবে, এগুলো মিলে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। আর অনেক জটিল ধরনের কোষ অঙ্গাণু থাকবে, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলি থাকবে ইউক্যারিওটিক কোষের মধ্যে। এদের এক্সাম্পল অ্যামিবা, ইউগ্লিনা, বিভিন্ন ধরনের ছত্রাক, উন্নত উদ্ভিদ, প্রাণী কোষ সবাই ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের আয়তন অবভিয়াসলি ওদের থেকে বড় হবে। আর কি হবে, এদের কোষের আবরণের মধ্যে এদের কোষ পর্দা তো থাকবেই, কোষ প্রাচীরও থাকবে, ঠিক আছে। আর কেমন উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কেবলমাত্র হচ্ছে কোষ পর্দা থাকবে, কেবলমাত্র কোষ পর্দা থাকবে। এটা মনে রাখবে যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। আর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি, সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো হচ্ছে কোষ প্রাচীরের মুখ্য উপাদান। ওকে, আর কি কি কোষ অঙ্গাণু থাকে, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বিভিন্ন ধরনের উন্নত ধরনের কোষ অঙ্গাণুগুলি থাকে। ওকে, আর এদের রাইবোজোম কেমন ধরনের হয়, রাইবোজোম 80S প্রকৃতির হয়। আগেরটা যেমন 70S দেখেছিলাম, এটা হচ্ছে 80S। ইউক্যারিওটিকে 70S ধরনের 80S ধরনের কোষ রাইবোজোম থাকে। ওকে, নেক্সট কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কাদের থাকে, একটু আগে বললাম যে কোষ প্রাচীর উদ্ভিদ দেহে শুধুমাত্র থাকবে, প্রাণী কোষে থাকবে না। কোষ প্রাচীর কেমন হয়, কোষ প্রাচীর কোনো একটা কোষ থাকলো, তার বাইরের লেয়ারটা, ফার্স্ট লেয়ারটা যেটা থাকবে সেটা হচ্ছে কোষ পর্দা, আর তারপরে যে লেয়ারটা থাকবে, বাইরে যেটা লেয়ারটা থাকবে সেটা হচ্ছে কোষ প্রাচীর। ওকে, আচ্ছা, কোষ প্রাচীরের গঠন কেমন হবে, উদ্ভিদ দেহে কোষ প্রাচীর মূলত 3টে স্তর দ্বারা গঠিত হয়, ঠিক আছে। এটা প্রধানত 3টে স্তর দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে মধ্যচ্ছদা, একটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, একটা হচ্ছে গৌণ প্রাচীর। এই 3টে স্তর থাকে, দেখো এখানে ছবিতে মেনশন করে দেওয়া আছে। এটা মধ্যচ্ছদা, প্রাথমিক প্রাচীর, আর ভেতরে হচ্ছে গৌণ প্রাচীর। ওকে, এই 3টে স্তর নিয়ে গঠিত হয়। ছবিটা দেখে নাও তাহলেই হবে। এই যে মধ্যচ্ছদা, মুখ্য প্রাচীর বা প্রাথমিক প্রাচীর যেটাকে বলা হয়, আর হচ্ছে গৌণ প্রাচীর, এই 3টা জিনিস নিয়ে গঠিত হয় হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো যে কোষ প্রাচীর ব্যক্তবীজী উদ্ভিদে জাইলেম কলাস্থিত ট্রাকিডে সেলুলোজ এবং মাইক্রোফাইব্রিলাস আর জাইলান নির্মিত প্রগৌণ কোষ প্রাচীর দেখা যায়। এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তবীজীদের ক্ষেত্রে, মানে জিমনোস্পার্ম যেমন সাইকাস, পাইনাস, এদের ক্ষেত্রে এই ধরনের টারশিয়ারি সেল ওয়াল দেখা যায়। এই জায়গাটা শুধু মনে রাখো যে টারশিয়ারি সেল ওয়াল দেখা যায় ওদের ক্ষেত্রে। ওকে, এখন কোষ প্রাচীরের কাজগুলি কি কোষ প্রাচীর কি করে, আকৃতি প্রদান করে অবশ্যই, কারণ বাইরের দিকের লেয়ারটা রয়েছে সবচেয়ে কোষের বাইরের লেয়ার, তাহলে তাকে আকৃতি প্রদান করবে, যেমনই হোক, গোল হোক, ডিম্বাকার হোক, যেমন স্ট্রাকচার হোক কোষের, সেটা কোষ প্রাচীরের জন্য স্ট্রাকচারটা হবে। অবশ্যই দৃঢ়তা প্রদান করবে, কারণ হচ্ছে বাইরের লেয়ার এবং শক্ত সেলুলোজ দিয়ে গঠিত হয়, তো জিনিসটা শক্ত হয়, তাই যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আর কি করে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যে প্লাজমোডেসমাটার মাধ্যমে সন্নিহিত কোষগুলির মধ্যে, মানে পাশাপাশি থাকা কোষগুলির মধ্যে সংযোগ স্থাপিত হয় কিন্তু ওই কোষ প্রাচীরের মাধ্যমে। কোষ প্রাচীরের একটা অংশ থাকে যেটা হচ্ছে প্লাজমোডেসমাটা। এই দেখো এখানে যদি দুটা কোষ রয়েছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, তা কোষের অ্যাকচুয়ালি এটা ভ্যাকুওলটা, মানে ফাঁকা জায়গাটা, তার এই কোষের সাইটোপ্লাজমটা দেখা যাচ্ছে এখানে। আর এই যে দেখো সেল ওয়াল মানে কোষ প্রাচীর, এখানে ইংরেজিতে লেখা রয়েছে সেল ওয়াল মানে কোষ প্রাচীর, সবুজ অংশটা কোষ প্রাচীর। এই দেখো কোষ প্রাচীরের মধ্যে, এই দেখো কোষ প্রাচীরের মাঝখানে দুটি জায়গা, প্লাজমোডেসমাটা, এই যে প্লাজমোডেসমাটা জায়গাটা, এখান দিয়ে দেখো একটা কোষ থেকে কিন্তু এটা রাস্তাটা, একটা কোষ থেকে আরেকটা কোষে জিনিস যাতায়াত করতে পারবে। ওকে, তাহলে এই প্লাজমোডেসমাটা হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে থাকা অংশ, যার মধ্যে একটা কোষের, যার মাধ্যমে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ স্থাপন হয়। ঠিক আছে, নেক্সট এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাক মানে ফাঙ্গাস, যেমন ব্যাঙের ছাতা, মাশরুম, এগুলো হচ্ছে ছত্রাক। তো ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত হয়, কাইটিন দ্বারা নির্মিত হয় ছত্রাকের কোষ প্রাচীর। এই দেখো এখানে ছবিতেও দিয়ে দেওয়া আছে যে কাইটিন, এই জিনিসটার নাম কাইটিন। কাইটিন দ্বারা ছত্রাকের কোষ প্রাচীর নির্মিত হয়। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকেন দ্বারা নির্মিত হয়। এই কোশ্চেনটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে।
ঠিক আছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকেন দ্বারা নির্মিত হয়। এই জায়গাটার নাম পেপটিডোগ্লাইকেন। এটা একটা ব্যাকটেরিয়ার সেল মানে কোষ, আর এটা একটা ফাঙ্গাসের সেল ওয়াল হলো। তাহলে ফাঙ্গাসের সেল ওয়াল কী হয়, কাইটিন দ্বারা নির্মিত হয়, আর ব্যাকটেরিয়ার সেল ওয়াল মানে কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকেন দ্বারা নির্মিত হয়। নেক্সট হচ্ছে কোষ পর্দা। কোষ প্রাচীরের ভেতরের স্টেপটা কি, কোষ পর্দা, যেটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ সবার ক্ষেত্রেই থাকে, তাই তো। আর এই কোষ পর্দার বৈশিষ্ট্য কি, এটা খুব সূক্ষ্ম হয়, খুব পাতলা হয়, প্রভেদক ভেদ্য হয়, মানে সবাইকে ওর মধ্যে দিয়ে সব জিনিসপত্র যাতায়াত করতে পারে না। প্রভেদক ভেদ্য মানে কিছু সিলেক্টিভ জিনিস, সিলেক্টিভলি পারমিয়েবল বলা হয় ইংরেজিতে। সিলেক্টিভলি পারমিয়েবল মানে কিছু জিনিস যাতায়াত করতে পারে, সব জিনিস যাতায়াত করতে পারে না, ঠিক আছে। আর এটা লাইপোপ্রোটিন নির্মিত হয়। এই কথাটা মনে রাখবে যে লাইপোপ্রোটিন মানে কি, লিপিড আর প্রোটিন মিলে লাইপোপ্রোটিন বলা হয়। এটা লাইপোপ্রোটিন নির্মিত হয়, হলো। আর এটা কে আবিষ্কার করেন, নাগেলি এবং ক্রামার হচ্ছে কোষ পর্দা আবিষ্কার করেন। আর পরে প্লোই এর নাম দেয় হচ্ছে প্লাজমা লেমা বা কোষ পর্দা। প্লাজমা লেমাই হচ্ছে কোষ পর্দার আরেকটা নাম। ওকে, তো কি দিয়ে গঠিত হয়, লাইপোপ্রোটিন মানে লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত হয়, লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত হয়। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখো যে কোষ পর্দার বাইরে যে প্রোটিনগুলো থাকে, কোষ পর্দার মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে। এই ছবিটায় তোমরা বুঝতে পারবে যে দেখো দু ধরনের প্রোটিন থাকে। কতগুলো প্রোটিন দেখো বাইরের দিকে রয়েছে, এই যে বাইরের দিকের প্রোটিনগুলো, আর কতগুলো প্রোটিন ভেতরের দিকে রয়েছে, এগুলো বাইরের, এগুলো ভেতরের, দেখো ভেতরের প্রোটিন, তাই তো। তো দু ধরনের প্রোটিন থাকে কোষ পর্দার মধ্যে। তো বাইরের দিকে যে প্রোটিনগুলো রয়েছে, বহিস্থ প্রোটিনগুলো, তাদের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য প্রোটিন রয়েছে। যেমন আরবিসি মানে কি, রেড ব্লাড কর্পাসেল, মানে আমাদের লোহিত রক্তকণিকা। তার মধ্যে আরবিসির কোষ পর্দার মধ্যে স্পেকট্রিন নামক প্রোটিন থাকে। এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য। আরবিসির কোষ পর্দার মধ্যে কি হয়, স্পেকট্রিন নামক প্রোটিন থাকে। কেমন প্রোটিন এটা, এটা বাইরের দিকে থাকে, ঠিক আছে। তারপর যেমন এই যে নিউরন কোষের মধ্যে মানে স্নায়ু কোষ, যেটা স্নায়ু কোষের মধ্যে কি হয়, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ নামক প্রোটিন থাকে। কোথায়, বাইরের দিকে থাকে, অবশ্যই সবগুলো এগুলো বাইরের দিকের প্রোটিন, বহিস্থ প্রোটিন। তারপর মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপিএস নামক প্রোটিন থাকে বাইরে, ঠিক আছে। আর অন্তঃস্থ প্রোটিনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, মাইটোকন্ড্রিয়ার কোষ পর্দার মধ্যে থাকে। আর রোডপসিন কথাটা হয়তো সবাই জানো। রোডপসিন রড কোষের, চোখের রড সেল এবং কোন সেল থাকে, মানে রড কোষ আর কোন কোষ, সেই রড কোষের মধ্যে যে রোডপসিন প্রোটিন, সেটাও কিন্তু ওই কোষ পর্দার ভেতরের দিকে থাকে, ঠিক আছে। স্নায়ু কোষে কোষ পর্দার ভেতরের দিকে, সেটা হচ্ছে রোডপসিন। এটা হচ্ছে একটা কোষ পর্দার গঠন। ছবিটা দেখো, এটা হচ্ছে একটা কোষ পর্দার গঠন, ঠিক আছে। আবার কোষ পর্দার মধ্যে 5% কিন্তু কার্বোহাইড্রেটও থাকে, শর্করা, কার্বোহাইড্রেটও থাকে কোষ পর্দার মধ্যে। এই দেখো এখানে ছবিতে দেখানো রয়েছে কার্বোহাইড্রেটগুলো, এই যে এইভাবে রয়েছে, কার্বোহাইড্রেটের শৃঙ্খলগুলো উপরে চেইনের মতো। এখানে প্রোটিনগুলো, এটা একটা 3D স্ট্রাকচার, এখানে প্রোটিনগুলো রয়েছে বাইরের দিকে, আবার ভেতরের দিকেও প্রোটিন রয়েছে। আর এগুলো হচ্ছে লিপিড, ফসফোলিপিড। লিপিডের দুটো স্তর, উপর দিকেও একটা স্তর থাকে, নিচের দিকেও একটা স্তর থাকে, এরকম করে লিপিডের লেয়ার চলতে থাকে। আর ভেতর দিকে এখানে বিভিন্ন ধরনের প্রোটিনগুলো থাকে, এখানে এরকম করে প্রোটিন থাকে, বাইরের দিকে ভেতরের দিকে এমন করে প্রোটিন থাকে বিভিন্ন, ঠিক আছে। তো এই যে মডেলটা, মানে দেখতে পাচ্ছি যে মডেলটা আমরা, সেই মডেলটা, এটা হচ্ছে কোষ পর্দার তরল মোজাইক মডেল, মানে তরল মোজাইক গঠন, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটা অনেক ধরনের মডেল অনেক বিজ্ঞানী দিয়েছে, কিন্তু তার মধ্যে এটা সবচেয়ে গ্রহণযোগ্য। এটা দিয়েছেন সিঙ্গার এবং নিকলসন, তাদের এই যে ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছেন, এই ধরনের স্ট্রাকচারটা, যেখানে বলা হয় যে কোষ পর্দার এই তরল মোজাইক গঠনে বলা হয় যে প্রোটিনের অণুগুলো যেগুলো আছে, এই যে প্রোটিনের অণুগুলো দেখতে পাচ্ছি, এগুলো বলা হয় যে লিপিডের সমুদ্রে ভাসছে, লিপিডের সমুদ্র। দেখো এটা লিপিডের ইয়েলো কালার যেগুলো, এগুলো তো সব লিপিড, তাই তো। তাহলে লিপিডের সমুদ্রের মধ্যে প্রোটিনগুলো ভাসছে, তাই বলা হয় বরফের মতো ভাসছে, তাই এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ওকে,
নেক্সট আর কোষ পর্দার কাজগুলো কি কি? কোষ অঙ্গাণু সৃষ্টি করা। কোষ পর্দার কাজ হচ্ছে কোষ অঙ্গাণু সৃষ্টি করা, সংযোগ স্থাপন করা, শোষণে সাহায্য করা, তারপর অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণ করা, এগুলো বিভিন্ন হচ্ছে কোষ পর্দার কাজ। তার মধ্যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা রয়েছে যে পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস। কোষ পর্দা বাইরের পরিবেশ থেকে যখন তরল পদার্থ গ্রহণ করে, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস কীভাবে কোষ পর্দার মধ্য দিয়ে পদার্থ ভেতরে ঢোকে তার প্রকৃতির ওপর নির্ভর করে এই টার্মগুলো দেওয়া হয়েছে। মানে পিনোসাইটোসিস মানে কোষ পর্দা যখন বহিঃপরিবেশ থেকে তরল পদার্থ গ্রহণ করে, তরল পদার্থ যখন গ্রহণ করে তখন বলা হয় পিনো, ঠিক আছে, পিনোসাইটোসিস। আর যখন কঠিন পদার্থ গ্রহণ করে, কারণ বলেছিলাম যে কোষ পর্দা একটা প্রভেদক ভেদ্য পর্দা, যার মধ্যে সব পদার্থ ঢুকতে পারে না, কিছু কিছু পদার্থ ঢুকতে পারে। তো যখন তরল পদার্থ ঢুকবে তখন তাকে বলা হবে পিনোসাইটোসিস, আর যখন কঠিন পদার্থ ঢুকবে তখন তাকে বলা হবে ফ্যাগোসাইটোসিস। কঠিন পদার্থ যখন গ্রহণ করবে তখন সেটাকে ফ্যাগোসাইটোসিস বলা হবে। এই টার্ম দুটো ইম্পর্টেন্ট। নেক্সট সাইটোপ্লাজম, কোষ পর্দার ভেতরের অংশটাকে সাইটোপ্লাজম। এখানে দেখো দেওয়া রয়েছে যে পিঙ্ক কালারটা, এটা একটা কোষ, এটা সম্পূর্ণটা একটা কোষ, তার ভেতরে যে পিঙ্ক কালারের জায়গাটা, সেই সম্পূর্ণ পিঙ্ক কালারের জায়গাটা হলো একটা সাইটোপ্লাজম। তার মানে কি, সজীব কোষের কোষ পর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত, এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা নিউক্লিয় পর্দা আর এটা কোষ পর্দা, তাদের মাঝখানে যে জায়গাটা রয়েছে, তাই তো, যে জায়গাটা রয়েছে সেটা একটা অর্ধস্বচ্ছ দানাদার একটা অংশ, জেলির মতো অংশ, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম, একটা ফাঁপা অংশ। বিজ্ঞানী কলিকার প্রথম এই সাইটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। হলো, এর মধ্যে কি কি নিয়ে গঠিত হয় সাইটোপ্লাজম? সাইটোপ্লাজমের ধাত্র থাকে, মানে এই যে ফ্লুইড যে জায়গাটা ধাত্র, আর যেটাকে বলা হয় সাইটোসল, আর তার মধ্যে সাইটোপ্লাজমীয় বস্তু থাকে। এর মধ্যে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু, এই বিভিন্ন ধরনের রেচন পদার্থ, মানে বিভিন্ন পদার্থ রয়েছে, যেগুলোকে বলা হয় হচ্ছে, ওই অংশটাকে বলা হয় হচ্ছে ট্রোফোপ্লাজম, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমীয় ধাত্র একটা অংশ আর হচ্ছে ট্রোফোপ্লাজম একটা অংশ। তো সাইটোপ্লাজমীয় ধাত্রে, এই সাইটোপ্লাজমীয় ধাত্র যে বলেছি মাঝখানে যে ধাত্রটা, সেটাকে কিন্তু দুটা ভাগে ভাগ করা যায়। যে কীভাবে? একটা জায়গাকে বলা হয় একটোপ্লাজম, একটো মানে বাইরে, এন্ডো মানে ভেতরে। এই কথাটা তো বোঝা যাচ্ছে যে একটো মানে হচ্ছে বাইরে। তাহলে একটোপ্লাজম মানে কি? বাইরের দিকে, মানে কোষ পর্দার দিকের যে অংশটা থাকবে, সাইটোপ্লাজমের কোষ পর্দার দিকের যে অংশ, তাকে বলা হবে হচ্ছে একটোপ্লাজম। আর এন্ডোপ্লাজম মানে কি? কেন্দ্র বরাবর যে অংশটা থাকবে, কেন্দ্র বরাবর যে অংশগুলো থাকবে সেটাকে বলা হবে এন্ডোপ্লাজম, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে এন্ডোপ্লাজম, আর এই বাইরের দিকের যে অংশটা থাকবে সেটা হচ্ছে একটোপ্লাজম। ওকে, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে যে সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকে। আর এই যে দেখো, সাইটোপ্লাজমীয় ধাত্র থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে, আর কোষ গহ্বর মানে ভ্যাকুওল থাকে, আর হচ্ছে অজীবীয় বস্তু বা ইনক্লুশনস থাকে। ইনক্লুশনস মানে কি? বিভিন্ন ধরনের বর্জিত বস্তু, রেচিত বস্তু যেগুলো হয়, রজন, গদ, তরুক্ষীর, এইগুলো কিন্তু সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, তারপর সেখান থেকে বাইরে বেরোয়। তারপর উৎসেচক, রঞ্জক পদার্থ, বিভিন্ন নেকটার, যেমন মধু ফুলের আমরা মধু খাই, নেকটারগুলো যে মধু, যে নেকটার, ওই নেকটারটা কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তারপর সেখান থেকে বেরোয়। প্রোটিন, কার্বোহাইড্রেট, বিভিন্ন ফ্যাট, এগুলো হচ্ছে ইনক্লুশন হিসেবে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো যেগুলো থাকে সেগুলো দুই ধরনের হয়। এই লিস্টটা একবার দেখে নিলে মনে থেকে যাবে যে কী হয়। একটা পর্দাবিহীন, যেগুলোর মধ্যে বাইরের দিকে এই অঙ্গাণুটা যদি থাকে, বাইরে কোনো লেয়ার নেই আর কি, তাহলে রাইবোজোম আর সেন্ট্রোজোম, এরা হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু। আর পর্দাবৃত যেগুলো কতগুলোর আছে, যে বাইরে দুটো লেয়ার, একক পর্দা বিশিষ্ট মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো, আর একক পর্দা বিশিষ্ট গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, লাইসোজোম, মাইক্রোবডিস, এগুলো। এই কোষ অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা পরে পড়ব। সাইটোপ্লাজমের কাজ কি? এগুলো কি? সাইটোপ্লাজমের কাজ হচ্ছে বিভিন্ন কোষের ভেতরে বিভিন্ন বিপাকজাত পদার্থ, উৎসেচক, এগুলোকে বন্টনে সাহায্য করা।
আর কি পদার্থের আদান প্রদান করা, বিভিন্ন কোষ থেকে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে জিনিসপত্র যাবে সেই জিনিসগুলো কোথায় আছে, সাইটোপ্লাজমের মধ্যেই আছে, আদান প্রদান করতে সাহায্য করবে। সাইটোপ্লাজমের মধ্যেই রাইবোজোমের মাধ্যমে প্রোটিন সংশ্লেষ হবে, কোষ বিভাজনের সময় সাহায্য করবে, একটা কোষ দেখা যখন আরেকটা কোষ তৈরি হবে তখন কোষ বিভাজনে সাহায্য করবে। আর সাইটোপ্লাজমীয় গতি, এই জিনিসটা দেখে রাখো, সাইটোপ্লাজমীয় গতি যাকে বলা হয় সাইক্লোসিস, তার মানে কি সাইটোপ্লাজমটা মুভ করবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সাইটোপ্লাজম শুদ্ধ চলে যাবে কোষটা, সেটা মানে সাইটোপ্লাজমটা যাবে বলেই কোষটা আগাবে বলে মনে হবে। তেমন আমরা এক্সাম্পল কোথায় দেখতে পাই, এটা সবাই জানে, অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাই। অ্যামিবার গমন অঙ্গের নাম কি, ক্ষণপদ। অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপদ। এই যে এটা ক্ষণপদ মানে কি, খুব অল্প সময়ের জন্য পাটা সৃষ্টি হয়, তাই তাকে বলা হয় ক্ষণপদ। এটা অ্যাকচুয়ালি তো পা না, সাইটোপ্লাজমটাই চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এই যে দেখো এখানে ছবিতে আছে, এখানে গেল, আবার এখানে গেল, আবার এদিকে চলে আসলো, আবার এদিকে চলে আসলো, সাইটোপ্লাজমটাই মুভ করছে, তাই একে সাইটোপ্লাজমীয় গতি বলা হয় বা সাইক্লোসিস বলা হয়। তাহলে সাইক্লোসিস কোথায় দেখা যায়, অ্যামিবার ক্ষেত্রে দেখা যায়। আর অ্যামিবার ক্ষেত্রে যে গমন অঙ্গ তৈরি হচ্ছে বা গমন অঙ্গ যে যাচ্ছে তাকে কি বলে, ক্ষণপদ বা সিউডোপোডিয়া, ইংরেজিতে বলা হয় সিউডোপোডিয়া। পোডিয়া মানে পা, সিউডোপোডিয়া বা ক্ষণপদ এটা। ওকে, নেক্সট হচ্ছে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, মাঝে যে রয়েছে গোলাকার, লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি 2 একক পর্দা বিশিষ্ট, একটু আগে দেখেছি 2 একক পর্দা বিশিষ্ট যে অংশ, যে খুব ইম্পর্টেন্ট কাজ করে। কি কাজ করে, যার মধ্যে বংশগত পদার্থ বা ডিএনএ থাকে, ডিএনএ বহন করে এবং কোষের যাবতীয় কাজগুলো নিয়ন্ত্রণ করে। মেইন হেড বলতে পারি, মেইন হেড যে থাকে একটা অফিস, সেই রকম হচ্ছে একটা কোষের নিউক্লিয়াস। ঠিক আছে, তাই নিউক্লিয়াসকে হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়, তাই না, নিউক্লিয়াসকে হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয় এই জন্য। আর কে আবিষ্কার করেন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন 1831-এ নিউক্লিয়াস আবিষ্কার করেন। এর মধ্যে কী কী থাকে, ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিন থাকে, আরএনএ থাকে, আর এছাড়াও হিস্টোন প্রোটিন ছাড়াও আরও বিভিন্ন ধরনের আম্লিক প্রশমিত প্রোটিন থাকে এবং খনিজ পদার্থ থাকে ডিএনএর মধ্যে। ওকে, তা ডিএনএর কাজ কি কি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা, সমস্ত পরিমাণ বিপাকীয় কাজ যেগুলোকে নিয়ন্ত্রণ করেও, তাই একে কোষের এই যে কোষের মগজ, ব্রেইন অফ দ্য সেল বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। বংশগত বৈশিষ্ট্য এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যায়, কার মাধ্যমে, জিনের মাধ্যমে, মানে ডিএনএর মাধ্যমে, ডিএনএর মধ্যে জিন থাকে, ডিএনএর মাধ্যমে যায়। আর ডিএনএ কার মধ্যে থাকে, ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাই খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিউক্লিয়াস। কোষ বিভাজনে সাহায্য করে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো ভাগ হয়ে হয়ে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যায়, তাই তো, কোষ বিভাজনে সাহায্য করে। তারপরে প্রকরণ বা ভেদ সৃষ্টি করে, নতুন বৈশিষ্ট্য দেখা যায় যাতে কোষ বিভাজন হয়, নতুন ধরনের কোষ সৃষ্টি হয়। এগুলো আমরা যখন কোষ বিভাজন পড়বো আরও ডিটেলে পড়বো, তাই এগুলো হচ্ছে নিউক্লিয়াসের কাজ। এখন আদর্শ একটা নিউক্লিয়াস, এটার কি কটা অংশ থাকে, এর 4টা অংশ থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা আর নিউক্লিওলাস। ঠিক আছে, এর 4টে অংশ থাকে। কি কি, এই যে বাইরের দিকে যে অংশটা রয়েছে, বাইরের দিকে যে পর্দা, কোষ, একটা কোষ যেমন হয় সেই রকমই একটা স্ট্রাকচার, বাইরের দিকে যে পর্দাটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, নিউক্লিয় পর্দা, এই যে বাইরের পর্দাটা এটা হচ্ছে নিউক্লিয় পর্দা হলো। তারপর ভেতরে, কোষের ভেতরে যেমন সাইটোপ্লাজম থাকে, তেমন এই নিউক্লিয়াসের ভেতর যে অংশটা সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তারপর নিউক্লিওলাস, এই মাঝের যে ঘন অংশটা সেটা নিউক্লিওলাস। আর এইগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবার। ঠিক আছে, এগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা। এই 4টা পার্ট থাকে, খুব ইম্পর্টেন্ট। আর কি, নিউক্লিয় জালিকা যেটা বললাম, সেই নিউক্লিয় প্লাজমের মধ্যে যে নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত জালিকাগুলি থাকে সেগুলোই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন জালিকা। আর এই জালিকাগুলো থেকেই ক্রোমোজোমের সৃষ্টি হয়, মানে এগুলো জালিকাগুলো মোটা হয়ে হয়ে নিয়ে, কনডেন্স হয়ে মোটা হয়ে হয়ে নিয়ে একটা ক্রোমোজোম তৈরি করে এইভাবে। আর ক্রোমোজোমের মধ্যেই জিন থাকে। ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে জিন থাকে কিন্তু। আচ্ছা,
আর ক্রোমাটিন এই যে তন্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু দুই ধরনের হয়। ক্রোমাটিন তন্তুগুলো দুই ধরনের, একটা হেটেরোক্রোমাটিন, একটা ইউক্রোমাটিন। এই জায়গাটা মনে রাখো যে ক্রোমাটিন তন্তুগুলো দুই ধরনের হয়, ঠিক আছে। আর ক্রোমাটিন চালিকাবার সূত্রগুলির যে কি নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত হয় যেটা ডিএনএ আরএনএ, আর প্রোটিন দ্বারা গঠিত হয়। এই দুটো জিনিস নিয়ে ক্রোমাটিন তন্তুগুলো তৈরি হয়। কারণ জিন মানে কি, জিন হচ্ছে ডিএনএ বা আরএনএর একটা অংশ। একটা ডিএনএ যদি এরকম থাকে লম্বা, তার একটা পার্টই হলো জিন। এরকম ডিএনএর একটা পার্ট জিন। আমরা এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজ থাকি যে ডিএনএ কি, জিন কি। ডিএনএ আমরা সবসময় বলি জিন মানে কি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনেতে জেন নিয়ে যায় বৈশিষ্ট্য। তো জিন মানেটা কি, জিন হচ্ছে ডিএনএর একটা পার্ট, আর কিচ্ছু না। খুব সিম্পল। ডিএনএ যদি এটা হয় এই লম্বা স্ট্র্যান্ডটা, তার একটা পার্ট হলো জিন, ব্যাস। বংশগতির গঠনগত একক হিসেবে কাজ করে আর চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। জিনের দ্বারাই নির্ধারিত হবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, যে কার লম্বাকে কতটা হবে, কার কি বৈশিষ্ট্য থাকবে, চোখের কালার কি হবে, সমস্ত কিছু তাদের জিনের ওপর নির্ভর করে। হলো। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা মানে কি, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়। এখানে তিনটে টার্ম আছে যেটা খুব ইম্পর্টেন্ট। একটা ডিএনএ থেকে যে আরেকটা ডিএনএ তৈরি হয় তার প্রসেসটাকে বলা হয় রেপ্লিকেশন। কি বলা হয়? রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন যাকে বলি। তো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন। আবার নেক্সট ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হলো তখন তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। খুব ইম্পর্টেন্ট। আবার আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হয় সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সলেশন। এটা ট্রান্সলেশন, এটা ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ মানে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ মানে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন মানে ট্রান্সলোকেশন। ডিএনএ থেকে যেমন আরএনএ তৈরি হয়, আরএনএ থেকেও ডিএনএ ব্যাক প্রসেসে তৈরি হতে পারে, সেটাকে বলা হয় রিভার্স। ব্যাক হচ্ছে না, রিভার্স হচ্ছে, তো রিভার্স ট্রান্সক্রিপশন, এটাকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। তো এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, এই তিনটা জিনিসকে, ডিএনএ থেকে সম্পূর্ণ প্রোটিন তৈরি হচ্ছে ফাইনালি, এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এই প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। খুব ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসের সম্পর্কে পড়ছি। তো নিউক্লিয়াসের উপস্থিতির ওপর ভিত্তি করে কোষকে চার ভাগে ভাগ করে, মানে নিউক্লিয়াস আছে কি নেই, নিউক্লিয়াস আছে কি নেই বা কটা আছে তার ওপর বেস করে চার ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় ই নিউক্লিয়েট। ই নিউক্লিয়েট মানে কি? ই নিউক্লিয়েট মানে নিউক্লিয়াস নেই। ই নিউক্লিয়েট, নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস বিহীন কোষ। ওকে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেনটা, যে কি কাদের নিউক্লিয়াস থাকে না। আমরা বলি যে সব কোষে তো নিউক্লিয়াস থাকবেই না, সব কোষেই নিউক্লিয়াস থাকে না, কিছু কিছু এক্সেপশন আছে যাদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। যেমন আমাদের বডিতে আরবিসি, লোহিত রক্তকণিকা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের বডিতে যে আরবিসি মানে লোহিত রক্তকণিকা রয়েছে তার মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই। এখন কেন নেই তার বিভিন্ন কারণ আছে, যেগুলো সম্পর্কে না হয় পরে ডিসকাস করব। লোহিত রক্তকণিকা যার মধ্যে কিন্তু নিউক্লিয়াস নেই, তার একটা কারণ বলে দিই, যে মাঝখানে জানি আমরা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনকে জায়গা দেওয়াটা, বেশি বেশি যাতে হিমোগ্লোবিনেও জায়গা দিতে পারে, যাতে বেশি বেশি অক্সিজেন নিতে পারে, এটা একটা কারণ যে তার মধ্যে নিউক্লিয়াস থাকে না। এই কারণটা জেনে থাকলে তোমাদের মনে থাকবে। আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। ই নিউক্লিয়েট একটা সেল হলো আরবিসি। আর প্ল্যান্ট সেলের মধ্যে মানে উদ্ভিদ কোষের মধ্যে কি সংবহন কলার যে ফ্লোয়েম পার্টটা থাকে, জাইলেম এবং ফ্লোয়েম থাকে, দুই ধরনের সংবহন কলা থাকে। তার মধ্যে যে সিভ নল রয়েছে, সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। উদ্ভিদের মধ্যে সিভ নল আর প্রাণী কোষের মধ্যে লোহিত রক্তকণিকা। এই দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। আর এটা গেল ই নিউক্লিয়েট। মোনোনিউক্লিয়েট মানে কি যাদের মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। ইউজুয়াল যে কোষগুলো, নর্মাল সাধারণ কোষগুলো যেগুলো হয় আমাদের সমস্ত বডি সেল যেগুলো কোষ থাকে সেগুলো হচ্ছে মোনোনিউক্লিয়েট হয়। বাই নিউক্লিয়েট যাদের একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকবে। এরকম ক্যারেক্টার দেখা যায় প্যারামিসিয়ামে দেখা যায় এরকম ক্যারেক্টার, দুটো নিউক্লিয়াস থাকে।
আর মাল্টিনিউক্লিয়েট অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষ হতে পারে সেটা মাল্টিনিউক্লিয়েটেড সেল। বহু নিউক্লিয়াসযুক্ত যদি উদ্ভিদ কোষ হয় তাকে বলা হয় সিনোসাইট। যদি উদ্ভিদ কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে তাদের বলা হয় সিনোসাইট। এটা দেখা যায় পুরনো মানে একটু আদি যে কোষগুলো আছে, যেমন হচ্ছে একটা এক্সাম্পলের ভাউকেরিয়া, একটা অ্যালগি মানে শৈবাল, ওই শৈবালের মধ্যে দেখা যায় এটা সিনোসাইট বলে। তোমাদের এই নামটা মনে রাখলেই হবে যে কী বলে, তাহলেই হবে। বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট, আর বহু নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াল আর সিনোসাইট। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আর নিউক্লিয়াস পর্যন্ত পড়লাম। নেক্সট দিন আমরা কোষ অঙ্গাণুগুলো পড়ব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।